বাস্তবতা হলো ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয় সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। তারা বারংবার নোট অফ ডিসেন্টের কথা বলছেন, কিন্তু ঐক্যমত্য কমিশনে যখন আমরা আলাপ করেছিলাম তখন নোট অফ ডিসেন্টের অর্থ এই ছিল যে আমরা মূল সিদ্ধান্তকে মেনে নিলাম, যার একটা ভিন্ন মত আছে তিনি সেই ভিন্ন মতটা উল্লেখ করে রাখলেন, কিন্তু ভিন্ন মতটা নোট অফ ডিসেন্টটা এখানে মুখ্য বিষয় নয়। এখানে মূল যে সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে, সেটাই এখানে কার্যকর হবে। একটা বিষয় এ কারণে বলে রাখা প্রয়োজন যে গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে না রাজি, নিমরাজি, সেটার মুখ্য বিষয় হতে পারে না। সেই গণভোটের বিষয়গুলোর দিকে একটু তাকিয়ে দেখি। তারা বলছে যে 4টা কোশ্চেনের মধ্যে 3.5টা কোশ্চেনে তাদের আপত্তি নাই, আধাটা কোশ্চেনে তাদের আপত্তি। আমরা আসলে ক্লিয়ার হতে চাই যে গণভোটের কোন আধাটা বিষয়ে আপনাদের আপত্তি ছিল, কারণ গণভোটের প্রশ্নগুলোতে খুবই স্পষ্ট করে বলা ছিল যে একটা উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার হবে নতুন একটা ফর্মুলা অনুযায়ী, আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে। যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, এরকম 30টি বিষয় সেখানে উল্লেখ করা ছিল। আর কিছু বিষয় ছিল যেগুলো রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী সেগুলোকে বাস্তবায়ন করতে পারবে। আমরা বিএনপির সাথে এই ডিবেটটাও করতে চাই আবারও, যে উচ্চকক্ষ যদি ভোটের পিয়ার অনুযায়ী হয় সেটাতেই কি আপনাদের আপত্তি? তত্ত্বাবধায়ক সরকার যদি নতুন একটা ফর্মুলায় হয় আপনাদের আপত্তি কি সেই জায়গায়? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটা একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ হবে, আপনাদের আপত্তিটি কি সেই জায়গায়? সেটা খোলাসা হওয়া প্রয়োজন। মানুষ যখন কোনো একটা কাজ নিজে বাধ্য হয়ে করেছে বলে মনে করে, তখন সেই কাজটা বা তার আউটকাম যেটা, সেটাকে তারা নেতিবাচক ধরে নিয়ে এই কথাটা তারা বলে। প্রশ্ন তো এখন দাঁড়িয়ে যায়, সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? আমরা তো বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি, এবং এক একটা দলের এক একটা মত, সবাই মিলে যদি আমরা একমত হতে পারতাম তাহলে তো গণভোটেরও প্রশ্ন আসার কথা ছিল না। আমরা সবাই একমত হয়ে যেতাম, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তটাই কার্যকর হয়ে যেত। আমরা সবাই একমত হতে পারি না, এই জন্যই তো আমরা আমাদের কোশ্চেনগুলোকে জনগণের কাছে নিয়ে গিয়েছি, এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা মেনে নেব, এই কথার ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে। এখনকার সময়ে এসে গণভোট হয়ে যাওয়ার পরে আপনারা আগে কি বলেছিলেন, ভিন্নমত কোথায়, সেটা আপনারা যখন খুঁজতে যান তখন জনগণের যে রায় সেটাকে প্রত্যাখ্যান করা হয়। আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছিলাম, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বারংবার বলেছিলাম যে বাংলাদেশের এখন যে সাংবিধানিক সংকট, সেখান থেকে উত্তরণের জন্য গণপরিষদের মধ্য দিয়ে নতুন একটা সংবিধান প্রণয়ন করাই আমাদের মুক্তির পথ। বিএনপি বারংবার বলেছে সংসদের মধ্য দিয়েই এই সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করতে হবে, এবং যখন দেখা গেল ঐক্যমত্য কমিশনের আলোচনা সেটা রেকর্ডেড, যে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে যায়, বিদ্যমান যে বেসিক স্ট্রাকচার তার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয় না, আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার কথা বলছি, তখনই প্রশ্নটা এসেছিল যে শুধু কি সংশোধনের মধ্য দিয়ে
সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসই করা সম্ভব, সে সময়টাতেই সংসদের মাধ্যমে সংশোধনী আর গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান এর মাঝামাঝি একটা আইডিয়ার ব্যাপারে আমরা একমত হই। সেটাই ছিল সংবিধান সংস্কার পরিষদ। অর্থাৎ একটা গণপরিষদের যেমন একচ্ছত্র এবং নিরঙ্কুশ একটা ক্ষমতা থাকে একটা নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, তেমনটাও না। আবার সংবিধান সংশোধনী করার যে লিমিটেড ক্ষমতা থাকে সংসদের, সেটাও না। একটা মাঝামাঝি জায়গায় যেখানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যতা আছে, জনগণের রায় আছে, সেই বিষয়গুলোকে আমরা নতুন করে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করব সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। এবং এই সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা কোনো প্রতিনিধিদের ব্যবস্থা না। যারা সারা দেশ থেকে জাতীয় সংসদের জন্য নির্বাচিত হবে তারাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। যে কথাটা বিএনপি তখন বলতো যে সংসদের মধ্য দিয়েই পরিবর্তনটা সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করা, আমরা তো ঠিক একই কথাটার উপরে এখনো আছি। সংবিধান সংস্কার পরিষদে যারা সদস্য তারা তো সংসদ সদস্যই, অর্থাৎ সংসদের ভিতরেই আমরা আছি, কিন্তু আমরা ফোরামটাকে আলাদা করতে বলছি যাতে করে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে আমরা টেকসইভাবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারি। সেখানে আর ভবিষ্যতে আমাদেরকে কোনো আইনগত এবং হাইকোর্টে গিয়ে ঝুঁকির মুখে পড়ার মতো পরিবেশ আমাদেরকে পড়তে না হয়। খুবই সিম্পল একটা আলাপ ছিল, কিন্তু সেখান থেকে তারা দূরে সরে এসেছেন। আমরা এই কথাটা এই কারণে বলি যে ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁর কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা নায়ের পক্ষে অবস্থান নিতেন জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমন না। এবং শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরেই অনেক কিছু হবে, বিষয়টা তো এমনও না। বাংলাদেশের জনগণ তারা তো এই জিনিসগুলো দেখভাল করছে, তারা তো খেয়াল রাখছে এবং তারা সকলে প্রত্যাশা করছে যে বিএনপি সরকার তারা জনগণের প্রতিকৃত যে ওয়াদা, সে ওয়াদাটা তারা পালন করবে। আমরা যেহেতু আজকে সারাটা দিন আলোচনা করব, সেখানে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানব যে এই যে অর্থনৈতিক খাতের দুরবস্থা, সে সময়টাতে একীভূতকরণকৃত 5টা ব্যাংক যারা পুরনো মালিক ছিল তাদের কাছে আবার ফিরিয়ে দিয়ে যাওয়ার একটা আইন করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা যখন তারা নিয়ে এসেছে তখন 18 ধারায় তারা একটা সংশোধনী নিয়ে এসে সেটাকে পাশ করেছে। এটা অত্যন্ত নেতিবাচক। আমরা একই কথাটা মানবাধিকার কমিশনের ব্যাপারে, দুদকের ব্যাপারে, পুলিশ কমিশনের ব্যাপারে, গুম অধ্যাদেশের ব্যাপারে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ব্যাপারে যে অধ্যাদেশগুলো আছে সে ব্যাপারে আমরা তাদেরকে বলেছিলাম, আপনারা তো বারংবার বলছেন যে এখানে এই আইনগুলোতে ত্রুটি আছে, আপনারা সেই ত্রুটিগুলোকে বাদ রেখে আপনারা সুন্দর একটা আইন প্রণয়ন করতে চান। আপনারা তো সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য, বিচারপতিতে নিয়োগের জন্য বা মানবাধিকার কমিশন, দুদক বা গুম, এই বিষয়ক যে অধ্যাদেশগুলো আছে সেখানে যদি কোনো একটা বিশেষ ধারায় যদি আপনাদের কোনো সংশোধনী প্রয়োজন বলে মনে করতেন, তাহলে সেই ধারায় সংশোধনী নিয়ে এসে আপনারা সেটাকে পাশ করতে পারতেন। সেই সুযোগ তো আপনাদের হাতে ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। এখন আমরা শুধু এতটুকুই বলবো যে সামনের দিনে আমরা দেখতে চাই যে আপনারা আসলে কত ভালো আইন আপনারা নিয়ে আসেন। আমরা সেটা দেখার অপেক্ষায় থাকব। সেটা শুধু আমরা না, বাংলাদেশের আপামর জনতা সেটা দেখার অপেক্ষায় আছে। আমরা সারাটা দিনের আলোচনা শুনবো, সে আলোচনায় আপনাদেরকে ধৈর্য সহকারে আলোচনাগুলো শোনা, কন্ট্রিবিউট করা এবং জনতার যে রায়, গণভোটের রায়, তার অন্যথা যেন বাংলাদেশে না হয় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে